তোমার দায়িত্ব এটা না, তোমার দায়িত্ব আমি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করলে তুমি আমাকে অ্যারেস্ট করতে পারো, নাহলে তুমি পারো না। এই ধরনের যে হত্যাযজ্ঞ হয়েছে তার দায়িত্ব ওই সময় যিনি প্রধান দায়িত্বে ছিলেন তার, যার এক সেকেন্ড দেরি না করে পদত্যাগ করেন, এটা রাজনৈতিক সমস্যার সমাধান করেন। প্রথম কথা বিচার চাই, পানিশমেন্ট মাস্ট চাই। এত বড় একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই অর্জন যাতে ধ্বংস না হয়ে যায় সেজন্য এরা কিন্তু নানাভাবে আমাদের উপরে আধিপত্য বিস্তার করতে চায়, যার যার স্বার্থ এটা করতে চাইবে। স্বাধীন দেশে আজ এই 54 বছরে কিন্তু নানা সময় নানা ঘটনা ঘটে। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছে আমি মেজবাশিউল। আমাদের সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্স। আমরা তার কাছ থেকে আলোচনা শুনবো, তবে তার আগে জানাচ্ছি যে আমরা আলোচনা কি করব সেটি হচ্ছে, আপনারা জানেন যে আমরা এই অনুষ্ঠানে দিনের উল্লেখযোগ্য খবর নিয়ে আলোচনা করে থাকি। তার মধ্যে আজকে দুটি পত্রিকা আমার কাছে রয়েছে। সেই দুটি পত্রিকা যে দুটি শিরোনাম রয়েছে, প্রধান শিরোনাম একটু আপনাদেরকে জানতে চাই। সেটি হচ্ছে দৈনিক সমকাল লিখেছে হাসিনাকে দিয়ে শুরু গণহত্যার বিচার, এবং দৈনিক যুগান্তরের আরেকটি শিরোনাম রয়েছে, প্রধান শিরোনাম নিষিদ্ধ ছাত্রলীগই মাস্টারমাইন্ড, বেশিরভাগ ছিনতাই ডাকাতি পরিকল্পিত। এই দুইটি বিষয় এবং পাশাপাশি আরো কিছু ছোট ছোট বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই। তবে প্রথমে আমরা যেতে চাই হাসিনাকে দিয়ে শুরু গণহত্যার বিচার। রহিন হোসেন প্রিন্স, আপনার কাছে জানতে চাচ্ছি আসলে যে 24-এর পরবর্তীতে প্রেক্ষাপটে বাংলাদেশে এখন যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, আপনি জানেন যে গণহত্যার বিচার চলছে বা বিচারের কার্যক্রম চলছে। সেই গণহত্যার মাস্টারমাইন্ড ধরা হয়েছে সাবেক পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, এবং তাকে দিয়েই এই বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে। আপনার কাছে কি তথ্য আছে বা আপনি আসলে বিষয়টা কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে, এবং যারা শুনছেন তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, এবং বিশেষভাবে আপনাদের চ্যানেল জেডে আমার এই প্রথম আসা, এই জন্য যারা এটাকে পরিচালনা করছেন সামনে এবং পেছনে থেকে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। হ্যাঁ, উল্লেখযোগ্য খবরের মধ্যে অনেক খবর আজকে, তার মধ্যে আপনি যেটা দিয়ে শুরু করলেন, আমি জিনিসটাকে কি বলবো, যে জিনিসটাকে এইভাবে দেখা দরকার যে আমরা দীর্ঘদিন ধরে একটা কর্তৃত্ববাদী স্বৈর শাসক তার একটা ফ্যাসিবাদী পর্যায় পর্যন্ত চলে গিয়েছিল, এবং ক্ষমতা রক্ষার জন্য বিনা ভোট শুধু না, শুধু দুর্নীতি লুটপাট না, শেষ বেলায় যখন মানুষ এটাকে রুখে দাঁড়ালো, তখন একটা ব্যাপক হত্যাযজ্ঞের মধ্য দিয়ে ক্ষমতায় থাকতে চেয়েছিল। এইরকম একটা পর্ব চলে গেছিল, খারাপ পর্ব। তারপরে তো একটা সফল গণঅভ্যুত্থান হলো। তা খুবই স্বাভাবিক, এই সফল গণঅভ্যুত্থানের পর অন্যতম প্রধান কাজটা কি? বিচার প্রক্রিয়া। যেটা বলি যে আমরা যেটা বলি যে এই যে বিজয় সংরক্ষণ করা, তা বিজয় সংরক্ষণের তো একটা বড় ব্যাপার হচ্ছে যারা এত বড় একটা ঘটনার সাথে জড়িত তাদেরকে বিচারের মুখোমুখি করা। আমার এটাই তো প্রধান কাজ। হ্যাঁ, এটাই। এর সাথে নিশ্চয়ই যারা নিহত হয়েছে, শহীদের মৃত্যুবরণ করছেন, আহত হয়েছে, তাদের দেখতে হবে। আমরা যে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করছি সেইটা যাতে মোটেই মানে কি বলবো, যে কেউ যাতে এটাকে বাধাগ্রস্ত না পারে দেখবো, কিন্তু এটা তো অন্যতম কাজ, খুবই স্বাভাবিক। সেইটার জন্য আমরা আমাদের দল কমিউনিস্ট পার্টি এবং বাম জোটের পক্ষ থেকে প্রথম দিন থেকে এই কথা বলে আসছিলাম, যেটা একটা বিশেষ ট্রাইব্যুনালে সুনির্দিষ্টভাবে দ্রুততার সাথে এবং স্বচ্ছতার সাথে এই বিচার কাজ সম্পন্ন করতে হবে। আর খুবই স্বাভাবিক, এই ধরনের যে হত্যাযজ্ঞ হয়েছে তার দায়িত্ব ওই সময় যিনি প্রধান দায়িত্বে ছিলেন তার, কে না জানে, হেড অফ স্টেট হিসেবে শেখ হাসিনা, সরকার প্রধান। কারণ আমরা কিন্তু বারবার বলেছি, কারণ আমি এই কথাটা আবার একটু রিপিট করছি, দেখুন আমরা যে দীর্ঘ সংগ্রাম করলাম 14-র নির্বাচনকে ধরে যখন শুরু হলো ঘটনাবলীটা, আমরা কিন্তু তখন অন রেকর্ড একটা কথা আজকে আপনাদের মাধ্যমে আমি দেশবাসীকে আরেকবার জানাতে চাই, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উদ্যোগে তখন আমরা এবং আমাদের আরেকটা বন্ধু সংগঠন, দুই দল মিলে তখন কিন্তু আমরা তৎকালীন প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেত্রী দুই দলের সাথে দেখা করে বলি যে ভোটের গণতান্ত্রিক ধারাটা ঠিক রাখতে হবে, তার জন্য একটা অন্যতম কাজ হবে নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের হাতে ক্ষমতা দেওয়া, এবং এইটাকে বাতিল করা যাবে না, এর বাইরে কেউ অপশক্তিকে প্রশ্রয় দেবেন না, সেটা আমাদের ছিল। কিন্তু হলো না, ওই নির্বাচনে তো কেউ অংশ নিলাম না, তারপরেই তো আমাদের এই দীর্ঘ সংগ্রাম। তো এই যে দীর্ঘ সংগ্রাম করার পরে লাস্টে এসে, আমি আর যাচ্ছি না, আমরা 16 তারিখ যখন আমি জুলাই বলছি, যখন এত বড় হত্যাকাণ্ড ঘটলো আমরা জানি এবং মানুষ রুখে দাঁড়ালো, তখনও কিন্তু আমরা চেষ্টা করেছিলাম, আমরা বলেছিলাম
যে আর 1 সেকেন্ড দেরি না করে পদত্যাগ করেন, এটা রাজনৈতিক সমস্যার সমাধান করেন, তাহলে তো আর হয়তো পরে এত হত্যাযজ্ঞ হতো না। এবং এই যে গণহত্যার যে বিষয় স্বাভাবিক, তাহলে এর দায়টা কার? যিনি তখন রাষ্ট্রপ্রধান ছিলেন, সরকার প্রধান ছিলেন, সরকার প্রধান ছিলেন তার। আপনি যখন বিচারের সম্মুখীন করবেন, শুরু তো সেখান থেকেই করতে হবে। এটা খুবই স্বাভাবিক আমি মনে করি। তবে নিঃসন্দেহে যাতে করে এটা নিয়ে কোনো কোশ্চেন না ওঠে, সেটা আমি আশা করি যে এই ব্যাপারে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে, এবং এটা একটা অন্যতম উদাহরণ হিসাবেই সামনে যাতে থাকে যে এই ধরনের ঘটনা ঘটিয়ে যে যত বড় জায়গার হোক কেউ কখনো পার পায় না। এই প্রতিবেদন আমরা দেখছি যে সেখানে জাতিসংঘের যে প্রতিবেদন, গণহত্যা সংক্রান্ত যে প্রতিবেদন তারা দিয়েছে, সেটাকে যুক্ত করা হচ্ছে বিচার প্রক্রিয়ার সঙ্গে। আপনি কি মনে করছেন যে এই বিচার প্রক্রিয়া, আপনি যেটা বললেন যে স্বচ্ছ এবং যাতে সময় নিয়ে হলেও নিরপেক্ষ বিচার হয়, যাতে প্রশ্ন তুলতে না পারে, তাহলে কি এই জাতিসংঘের প্রতিবেদনটা কি কোনো ভূমিকা রাখবে কিনা, মানে পজিটিভ ভূমিকা নিশ্চয়ই রাখবে? আচ্ছা, একটু আপনার এই কথার সূত্র ধরে যে আমরা ন্যাচারাল বিচার প্রক্রিয়া মানে স্বচ্ছ হয় দরকার, কিন্তু কথাটা এটা বলতে হচ্ছে এই কারণ বিচারটা অতীত দিনে বিভিন্ন সময় স্বচ্ছ হয় না, যার জন্য প্রশ্নবোধক থাকে। আমি যেন কথাটা তুলে রাখলাম, মানে আমরা যেদিন যে বিচার হোক এইটুক বলতে পারলে খুশি হবো, সেটাই উচিত। কারণ বিচার অস্বচ্ছ হয় কিভাবে, এই জন্য স্বচ্ছ তো বলা উচিত না, কিন্তু পরিস্থিতিতে এই কথা বলছি নিঃসন্দেহে। তাই এই যে বিচারিক প্রক্রিয়া ঠিক মতো রাখতে গেলে তার তো একটা বড় কাজ হচ্ছে, কারণ এটা বলে যে বিচারক বা বিচার ব্যবস্থা অন্ধ এই অর্থে তাদের নির্ভর করতে হয় ডকুমেন্ট, তথ্য প্রমাণের উপরে। ওটা রাখতে হবে, ওটা তো একটা পারসেপশনের উপরে করতে পারে না, ওটা ভুল হবে। তা সুতরাং সেইটার জন্য তো আমাদের সব ধরনের ডকুমেন্ট জরুরি। একটা অন্যতম, আমি শব্দটা কেন ব্যবহার করলাম একটু পরে আসছি, সের কারণ যে জাতিসংঘ বা এই ধরনের কোন স্বনামধন্য বা বিশ্বব্যাপী যাদের গ্রহণযোগ্যতা আছে, আমি যাদের গ্রহণযোগ্যতা আছে বললাম, যদি এই গ্রহণযোগ্যতা হীনতা তারা না তৈরি করে থাকে, তা তাদের যে কোনো রিপোর্ট, যে কোনো তথ্য অবশ্যই আমাদের এই বিচার প্রক্রিয়াকে অনেক সমৃদ্ধ করবে। কিন্তু এবং যদি কথাটা বললাম এই কারণে একটু এটা তুলে রাখি কথাটা, কারণ দর্শকদের জন্য যতটুকু আমি রিপোর্টগুলো দেখেছি জাতিসংঘের, কারণ অনেক বড় রিপোর্ট এবং অনেক কথা আছে এই হত্যাকাণ্ড সম্পর্কে, যেমন আছে আরো অন্যান্য হত্যাকাণ্ড আছে, আমি সেদিকে গেলাম না। কিন্তু একটা বিষয় কিন্তু আছে, আমি জানি না সেটা কিভাবে তারা মিনিমাইজ করবে। কারণ আমাদের বাংলাদেশের সংবিধানে কিন্তু যেমন আমরা যখন সর্বোচ্চ শাস্তির তো কথা বলি, এক এক দেশের সর্বোচ্চ শাস্তি এক ধরনের আইনে মনে রাখবেন, কিন্তু জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন তারা আবার ওই পানিশমেন্টের পক্ষে না, মানে ক্যাপিটাল পানিশমেন্টের পক্ষে না, যার জন্য একটা সংকট আছে যে যতক্ষণ ওইটা যদি আমরা পরিবর্তন না করি, আমি খুব ভালো জানি না বলেই কিন্তু তবু এটা ভবিষ্যতে আমাদের দর্শক অন্যদের অন্য কিছু ভুল বোঝাবুঝি না হয় বলছি, তারা ওই ডকুমেন্টটা পুরোটা দেবে কিনা এই প্রশ্নটা কিন্তু রয়ে যায়, যার জন্য দেখবেন তারা বলছে সবটা উন্মুক্ত করে নাই, তারা প্রয়োজন করবে। তারপরে যে সন্দেহে আমরা মনে করি যে আমাদের এ ধরনের বিচারিক প্রক্রিয়ায় প্রকৃত তথ্য থাকা এবং জাতিসংঘের মানবাধিকার কমিশন তাদের কাছ থেকে যদি আমরা যথাযথ রিপোর্ট পাই, সেটা আমাদের এই বিচার প্রক্রিয়াকে আরো স্বচ্ছ করবে, গ্রহণযোগ্যতা বাড়িয়ে তুলবে, এবং বিশ্ববাসীর সামনেও কেউ যদি এটাকে নিয়ে নানা প্রশ্ন হাজির করতে চায়, সেই প্রশ্নগুলো থাকবে না। আমরাও আসলে চাচ্ছি যে বিষয়টা হলো গণহত্যার বিষয়, এবং সেখানে ডকুমেন্ট আপনি যেটা বলছেন যে ৭১-এ যে গণহত্যা সংগঠিত হয়েছে, সেখানে এই এত বছর পরে বিচার প্রক্রিয়া যখন হয়েছে, তখন অনেক তথ্য বা অনেক ডকুমেন্ট আসলে ওইভাবে পায় নাই বলে যেটা আমি জানতে পেরেছি। কিন্তু ২৪-এ যেটা হয়েছে, সেখানে তো আসলে ভিডিও ডকুমেন্টারি প্রচুর, মানুষের হাতে হাতে মোবাইল ছিল, এবং সেখানে গণহত্যার যে আলামতগুলো সুস্পষ্টভাবে মানুষের কাছে এখনো রয়েছে, এবং হয়তো আগামী কয়েকশো বছর সেটা থাকবে। তো জাতিসংঘের যে প্রতিবেদন যেটা বললেন যে ক্যাপিটাল পানিশমেন্টের ক্ষেত্রে সবকিছু যদি নাও দেয়, তাহলে কি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা আছে বাংলাদেশে, আন্তর্জাতিক রীতি নেওয়াজ বা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে, সেক্ষেত্রে কি আমরা আশা করছি কিনা যে এই যে ক্যাপিটাল পানিশমেন্ট বা সর্বোচ্চ সাজার বিষয়টি হতে পারে? আমি আদালতের বিষয়টা আসলে, আমি যেহেতু আইনজীবী না, আমি অত ভালো বলতে পারবো না, আমি ওই মন্তব্যটার থেকে একটু দূরে থাকা ভালো, কারণ যেটা আমি জানি না। কিন্তু আমি আসি, আসলে প্রথম কথা বিচার চাই, পানিশমেন্ট মাস্ট চাই। এবং যদি বলেন আমাদের দেশে যত সর্বোচ্চ পানিশমেন্ট আছে, আমি তো সর্বোচ্চ পানিশমেন্টই চাই, এ ব্যাপারে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, থাকা উচিত। কারণ আমি মনে করি একই সাথে এটা তো আমরা চাইবো, আপনি যে পয়েন্টটাকে তুললেন খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, এটা আমি মনে করি যে আমরা শুধুমাত্র কোনো একটা অংশ, কোনো একটা অর্গান, কোনো একটা দেশ, কোনো একটা গোষ্ঠী, তার উপরে তো শুধু ডকুমেন্ট নির্ভর করছি না, কারণ এই সময় অজস্র ডকুমেন্ট আমাদের কাছে আছে। ডকুমেন্ট কি নাই,
কি নাই? হ্যাঁ ঠিকই, তথ্য বিকৃত করা যায়, অমুক যায় তমুক যায়, সেটা আমরা জানি, কিন্তু সেইটাও তো আবার স্ক্যান করা যায়, ফ্যাক্ট চেক করা যায়। ফ্যাক্ট চেক করা যায়। সুতরাং আপনি যে কথাগুলো বলেছেন, আমি আশা করি, আমি ঠিক ভালো ওনাদের সম্পর্কে জানি না, আমার ধারণা নিশ্চয়ই এটা পর্যাপ্ত এগুলো করছেন, এবং যদি এগুলো সমস্যা হয় তারা যদি জনগণের কাছে তো কলও দিতে পারে যে কার কাছে কোথায় কি ডকুমেন্ট আছে, এবং পর্যাপ্ত ডকুমেন্ট ওইখানে ফ্যাক্ট চেক করেই সেগুলো থাকা উচিত, হাতের কাছে থাকা উচিত, যাতে করে কেউ কখনো এই বিচার নিয়ে প্রশ্ন না তুলতে পারে। আরেকটা বিষয় হলো যে এই প্রতিবেদনে দেখছি যে 2009 থেকে 24 সাল পর্যন্ত যে রাজনৈতিক যে নিপীড়নগুলো হয়েছিল, পলিটিক্যাল দলগুলোর উপরে যে ধরনের অত্যাচার হয়েছিল, সেইগুলোর বিচার কিন্তু এই আদালতে করছে বা করার একটা বিচার প্রক্রিয়া দেখছি আমরা। তাহলে কি শেখ হাসিনা যে 24-এ গণহত্যা করলেন, গণহত্যার আগে যে দীর্ঘ বছর ধরে রাজনৈতিক নিপীড়ন চালিয়েছিলেন, আয়নাঘর সহ গুম এবং ক্রসফায়ার, এই বিষয়গুলো তো আসলে একটা দেশকে একটা কঠিন সংকটের মুখে ফেলে দিয়েছিল, এবং আপনি একজন পলিটিশিয়ান হিসেবে সেটা নিশ্চয়ই ফেস করেছেন বিভিন্ন সময়। আপনার অভিজ্ঞতা থেকে একটু শুনতে চাচ্ছি। না, একটা বোঝার জন্য বলি, দেখেন আমরা যে বিচারের যে কথা বলি, এটা আমি এখনকার মানে বিগত স্বৈরাচারী শাসকের কথা বলছি। আমি প্রসঙ্গক্রমে এটা বলে যাই, যেহেতু একজন রাজনীতিক হিসাবে কথাটা বলতে আমাকে হচ্ছে। আমি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তো দেশটা আমরা স্বাধীন করলাম, এবং স্বাধীন দেশে আজ এই 54 বছরে কিন্তু নানা সময় নানা ঘটনা ঘটেছে, কম বেশি, যেটার বিচার হয়নি সবটাই বিচারের সামনে আসা উচিত। এই নিয়ে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকার কোনো কারণ আছে বলে আমি মনে করি থাকা উচিত না। থাকলে হয় কি, ধরেন একটা মনে করে যে একটা জিনিস নিয়ে পার পেয়ে গেলাম, সুতরাং আরেকজন যারা অপরাধ করে তারা অপরাধ করার সুযোগ পেয়ে যায়। সুতরাং আমরা যার জন্য বারবার বলি, সরাসরি কার অপরাধ জড়িত, একই সাথে নেপথ্যের নায়ক কারা, তাদেরকে চিহ্নিত করে বিচারের সম্মুখীন করতে হবে, এটাই হচ্ছে জরুরি। গেল একটা কথা। আরেকটা কথা, আমি জানি না এটা অপ্রাসঙ্গিক হবে কিনা, খালি বোঝার জন্য বলছি, যেহেতু আপনি এত বছর এটা বলছেন, আমি তো মনে করি যে সবটা ডকুমেন্টারি তো করে করতে হবে। গণহত্যা এটার সাথে সব একসাথে মিলানো যাবে না, কিন্তু অন্যান্য ঘটনার সাথে যারা জড়িত, আমি তো শুধু এই সময় না, আমি তো চাইবো যে আমাদের গণতন্ত্রের একটা ভালো বাতাবরণ আসুক, যাতে অতীত দিনে আরো যত বড় ঘটনা ঘটেছে সবটার বিচার হোক। কিন্তু আমি এই আমলের কথা, যে আমলের কথা বলছেন, আমার একটা মনে পড়ে গেল, একটা উদাহরণ আপনাকে দেই যে ঘটনাগুলো কোথায় ঘটে, হয়তো বা ওইটা নিয়ে আমি হয়তো বিচারের সম্মুখীন করার জায়গায় নাও যাওয়ার যে থাকলে আমি বোঝার জন্য বলি। আমি যদি সালটা ভুল না করি, 2011 সালে আমরা এই যে সরকার তখন একটা চুক্তি করতে চাইলো, আমাদের এই তেল গ্যাস সম্পদ সমুদ্রে, এই চুক্তিটা ছিল অসম। আমরা একটা আন্দোলন করলাম, একটা হরতাল ডেকেছিলাম। তো হরতালের দিন খুব ভোরবেলায় আমি কেবলমাত্র পার্টি অফিসে পৌঁছেছি, কারণ আমরা তো একটু বোঝেন চেষ্টা করি যে কোনো জটিলতা এড়েই গণতান্ত্রিক ভাবেই সবটা, কারণ আমার যে গণতান্ত্রিক অধিকার সেটা করেই হরতালটা করার। তো পৌঁছানোর পরে মিছিল তখন শুরুই করতে পারেনি, আমাকে র্যাব অ্যারেস্ট করলো পুরনো পল্টন মোড়ে কমিউনিস্ট পার্টি অফিস থেকে। তা যাই হোক, আমরা তো ছাত্র আন্দোলন করে আসছি, সুতরাং আমাদের চেহারাটা হয়তো ডিফারেন্ট। আমার অ্যারেস্টের সাথে সাথে আমি একটা একেবারেই জোর করে এক অর্থে ধমক দিয়ে বললাম, আমাকে অ্যারেস্ট কেন করলেন, আমি আইন শৃঙ্খলার কি অবনতি করেছি? আমার ছিল পয়েন্ট এইটাই, কারণ আমি তো দাঁড়িয়ে আছি। আমাকে একটা খাট করে গাড়িতে উঠাইলো, এরকমের যা হয় ধরে যেটা করে, এগুলো এখনো এগুলো ফেসবুকে তো কল্যাণে এগুলো সবাই জানে সব। কিন্তু যে কথাটা বলার আমি চেষ্টা করছি, আমাকে ফার্স্ট কোশ্চেন করলেন, আপনারা হরতাল কেন ডাকলেন? আমি যে এটা আমাদের অধিকার, আমি গল্প বাড়াচ্ছি না, কিন্তু দেখলাম তিনি আমার সাথে আর্গুমেন্ট করতে চাইলেন যে দাবিতে করেছি এই দাবিটা ঠিক না। আমি তাকে বললাম, ইউ আর নট পলিটিক্যাল পারসন, এইটা আমরা পলিটিক্যাল ফয়সালা করব, তোমার দায়িত্ব এটা না। তোমার দায়িত্ব, আমি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করলে তুমি আমাকে অ্যারেস্ট করতে পারো, নাহলে তুমি পারো না। তিনি আমার সাথে এটা না করে, তিনি আমার সাথে যতক্ষণ ওই গাড়িতে রেখে থানায় হ্যান্ড ওভার করার আগে আমার সাথে এই তর্কই করতে গেল। তার মানে আমি বলতে চাইছি, বরঞ্চ আমি ওই যে বললেন যে দীর্ঘদিনের শাসকরা ক্ষমতায় থাকা অবস্থায় তারা যে সমস্ত অপকর্ম করেছে সেইটা যেমন দেখতে হবে, এমনকি এই ধরনের বাহিনীগুলোকেও আমি ব্যবহার শুধুমাত্র, আমি আজকে সেটা পয়েন্টও আমি তুললাম এই কারণে, আপনি শুধুমাত্র একজনকে কি বলে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি, বাড়তি কাজ, অমুক টমুক, কেউ তো অবনতি করলে, ধরুন আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করলে সে যে সরকারেরই পুলিশ হোক অন্য হোক, সে তো তার দায়িত্ব পালন করবে, কিন্তু তাকে রাজনৈতিকভাবে ব্যবহার করাটাও তার একটা অপরাধ কাজ। এই সামগ্রিকতাগুলোও কিন্তু আমাদের ভাবা দরকার। এইগুলো যদি না ভাবি, কারণ আমাদের সবার তো লক্ষ্য একটাই, যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে, আমরা একটা গণতন্ত্রের পথে যাত্রা করতে পারি।
ভালোভাবেই। সুতরাং আমাদের প্রত্যেকটা ঘটনা খুঁজে দেখতে হবে, হয়তো একবারে পারবো না। আমার মতটা এরকম, ধরুন আমাদের একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি হলে তখন হয়তোবা যে আমাদের এতদিনে কি ধরনের ঘটনা ঘটেছে তার জন্য প্রয়োজনে আমরা কমিশন গঠন করতে পারি, যাতে আর না ঘটে, আমরা আর যাতে এই ধরনের ঘটনা না ঘটে একটা গণতন্ত্রের পথে যাত্রা শুরু করতে পারি। সেই কাজগুলো করা দরকার হবে বলেই আমি প্রত্যাশা করি। আরেকটি বিষয় আমরা আলোচনা করতে চাই, সেটা দৈনিক যুগান্তরের খবর। আমরা যেটি শুরুতে আলোচনা করেছিলাম যে সাম্প্রতিক সময় আমরা দেখলাম যে কিছু চুরি, ছিনতাই, ডাকাতি বা ধর্ষণের মতন কিছু ঘটনা আমরা দেখছি বিভিন্ন মাধ্যমে। তো গোয়েন্দা প্রতিবেদনের তথ্য দিয়ে এই সংবাদটি আসছে, সেখানে বলা হচ্ছে যে নিষিদ্ধ ছাত্রলীগই মাস্টার মাইন্ড এই সমস্ত অপরাধ কর্মকাণ্ডের। তো আমরা দেখে আসছি যে 5ই আগস্টের পরে সরকার যখন গঠিত হলো ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে, সেই সরকারের প্রধান কাজ ছিল আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, এবং তারা সেই কাজ দ্রুততার সঙ্গে করছিলেন। কিন্তু মাঝখানে চুরি ছিনতাই বেড়ে গেল, এবং চুরি ছিনতাইয়ের পেছনে যারা জড়িত তাদেরকে বলা হচ্ছে এখন তারা ছাত্রলীগের ইন্ধনে করছে, এবং কোথাও কোথাও ছাত্রলীগের বা যুবলীগের অনেককে ধরাও হচ্ছে এই সমস্ত মব থেকে। তো আসলে বিষয়টা আপনার কাছে কি মনে হচ্ছে, যে এটা কি এক ধরনের পূর্ব পরিকল্পিত মানে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা, নাকি অন্য কিছু? আচ্ছা, আমি 3-4টা দিক নিয়ে একটু ছোট ছোট করে বলি। প্রথম কথা, এটা আপনি মাঝে যেটা বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পরে, এটা মনে রাখবেন, এই সরকার হয়তো গঠনের সময় সব আমাদের জিজ্ঞেস করে করেন, তাতে কিছু আসে যায় না, কিন্তু যে অভূতপূর্ব সমর্থন তারা পেয়েছে সবারই, একমাত্র ওই স্বৈরাচারী শক্তি ছাড়া, এবং একটা নির্বাচিত সরকার এরকম সমর্থন পায় না, এটা জানা জিনিস। সুতরাং তার সামনে তো একটা যেমন বড় সুযোগ ছিল, অপরচুনিটি, সুযোগ ছিল, আবার মানুষের তো একটা আকাঙ্ক্ষাও ছিল, সেটা মানুষ স্বস্তি চায়। হ্যাঁ, তা সেইটা সে যদি, এটা আমরা প্রথম তাদের আমন্ত্রণে 12ই আগস্ট দেখা করি, দ্বিতীয়বার 5ই অক্টোবর দেখা করি, তারপরে তো একাধিকবার দেখা হয়েছে। আমরা কিন্তু ওই সময় বলেছিলাম যে আপনি রাজনৈতিক দল এবং আন্দোলনকারী শক্তি সবাইকে আস্থায় না নিতে পারলে এই কাজটা কিন্তু করতে পারবেন না, এবং না করতে পারলেই দেখবেন মানুষ তো বাঙালি, তার নানা ধরনের চরিত্র আছে, সে আলোচনা আমি যাচ্ছি না, কিন্তু ক্ষতিগ্রস্ত হবে আকাঙ্ক্ষা ক্ষতিগ্রস্ত হলে যে মনটা ভেঙে গেলে আর কিছু, মানে একবার যখন মানুষ দুঃখ কষ্ট পেয়ে যায় কিছু থাকে না। কারেক্ট বলেছেন। সুতরাং স্বস্তি দেওয়াটা দরকার, কিন্তু মানুষ তো এখন স্বস্তি পাচ্ছে না, এটা কারেক্ট। এইবার আসি, আপনাকে তাহলে প্রথমে একটা কথা বারবার বলি, এবং টেলিভিশনে বক্তৃতায় আমরা মনে করাই দিচ্ছি, মনে রাখতে হবে যাদেরকে আমরা সরিয়ে দিলাম, মানে কি ক্ষমতাচ্যুত করলাম, তারা কি আমাদের ভালো রাখতে চাইবে? অবশ্যই না, চাইবে না। 2 নম্বর আরো দুটো কথা বলি, এই জন্য এখানে খালি তুলে রাখি, আলোচনা না হলো। আমরা এটা বলেছিলাম, দীর্ঘ অগণতান্ত্রিক শাসনে আমাদের দেশের মধ্যে অনেক অপশক্তি কিন্তু বেড়ে উঠেছে, তারাও আপনাকে অস্থিতিশীল করতে চাইবে। 2, 3, বিদেশি আধিপত্যবাদী অনেক শক্তি আছে যারা ভূ রাজনৈতিক কারণে, বাংলাদেশ একটা অপূর্ব সম্ভাবনার দেশ, সেই জায়গায় তারা নানা আধিপত্য বিস্তার করতে চাইবে। সুতরাং বি কেয়ারফুলি আপনাকে চলতে হবে। এই গেল অপশক্তির। এইবার আসি গোয়েন্দা রিপোর্ট নিয়ে আমার 2টা মন্তব্য। হ্যাঁ, যদি গোয়েন্দা রিপোর্ট কারেক্ট হয় তাহলে তো কংক্রিট আছে, তো কংক্রিট থাকলে তাদের বিরুদ্ধে দ্রুততার সাথে ব্যবস্থা নেওয়া হচ্ছে, এটা হচ্ছে আমার পরিষ্কার বক্তব্য। কিন্তু এটাই হচ্ছে কথা। এবার আমি যে কথাটা বলতে চাই, ভাই, এইটা যদি সচেতন না থাকি, আমার ধারণা সরকার অনেক সময় কি বলবো, তার সচেতন ভাবে হয়তো একটা কারেক্ট পদক্ষেপ নিতে চাইতে কি বলে, সে চায়, এবং নিতে গেলে ভুল, মানে কি বলে, যে যথাযথ না হইতে পারে। সেটা কি গোয়েন্দা রিপোর্ট, ওই যে আমি আগে বললাম, যদি ওইটা ঠিক হয় তাহলে ব্যবস্থা নেই। শেখ হাসিনা আমরা কি দেখছিলাম, গোয়েন্দা রিপোর্ট কিছু হলে একটা গণভাবে বলতো না, সব জামাত শিবির, বিএনপি জামাত বলে দিত না, মুখস্থ কথা। এই মুখস্থ কথার ফল কি হয়েছে মনে রাখবেন। তাহলে পুলিশ যে আসলটার পেছনে না দৌড়ায়, ওই জায়গায় দৌড়াইতো, আসলটা কিন্তু পার পেজে অনেক অপকর্ম করতো। সুতরাং আমার বক্তব্য পরিষ্কার, এইটা যেন শুধুমাত্র কথার কথা না হয়, সুনির্দিষ্ট থাকলে সেটা করা হয়, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আর প্রকৃত কারা অপরাধীকে ধরতে হবে, অপরাধী। যেমন আপনাকে আমি একটু কি বলবো, যে আমার একটু স্মৃতি মনে পড়ে গেল, আপনার এখানে প্রথম আসাতে কিনা আমি জানি না, এটা খালি বোঝার জন্য বলছি, আমি বাড়াচ্ছি না। আমরা কিন্তু দেখেন রাজনৈতিক কর্মী হিসাবে এই ভদ্রতাটা একসময় রক্ষা করে চলতাম। ধরে নেন, আমি কোনো দলের নাম উচ্চারণ করছি না, যখন দেখতাম অমুক ছাত্র সংগঠনের অমুক নেতা অপকর্ম করছে, বারাক ছাত্র সংগঠনের অপনেতা করেছে, আমরা কিন্তু একটা সময় রাজনীতিতে এরকম বক্তৃতা করতাম, অমুক নামধারী সন্ত্রাসী, আমরা এই ভদ্রতাটা করতাম। কারণ আমরা এটা বিশ্বাস করতে চাই না যে কোনো দলের লোকজন এটা করবে, নামধারী সন্ত্রাসীরা। তার মানে আমি কথাটাকে এইভাবে আনতে চাই, আমরা সন্ত্রাসীকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা উচিত, অপরাধকে অপরাধ হিসাবে। তাহলে কিন্তু
আপনি প্রকৃত অপরাধ দমন করতে পারবেন। এবং আমরা এটা চাচ্ছি কি জন্য? স্বস্তির জন্য চাচ্ছি এবং সংস্কারের চাচ্ছি। এত বড় একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই অর্জন যাতে ধ্বংস না হয়ে যায় সেজন্য সেটাকে আমাদেরকে করতে হবে বলে এটা চাচ্ছি। সুতরাং আমি সরকারকে বলবো নজরটা সেই দিকে প্রথম দিক। প্রচার প্রপাগান্ডা আমরা অতীত দিনে দেখেছি যে একদলীয় কর্তৃত্ববাদী শাসকরাই কিন্তু তারা এক ধরনের মাইন্ডসেট তৈরি করতো, শেষ ফলাফলটা কিন্তু ভালো ফল হয় না। সেইটা যাতে না করা হয় এবং যথাযথভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য যা যা করা দরকার, মানুষকে স্বস্তি ফিরিয়ে আনার জন্য যা যা করা দরকার সেই কাজ তারা করুক। এটা যেহেতু কোনো এককেন্দ্রিক বলতে বলছি, কোনো দলীয় সরকার না, সে যদি না পারে, অনেক কিছুতে সংকট থাকে, তা রাজনৈতিক দল এবং অন্যদেরকে আস্থায় নিয়ে এসে কাজটা করুক। তাহলে আমার ধারণা কাজটা আরো কি বলে সুবিধা হবে এবং জনগণের স্বস্তি ফিরিয়ে আনার ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে সরকার পজিটিভ দৃশ্যমান একটা কাজ করছে। আপনি আপনার কথা ধরে একটু প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে আপনি বলছিলেন যে বিদেশি অপশক্তিও এই ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। তো আমরা দেখে আসছি যে 5 তারিখের পর থেকে বিশেষ করে প্রতিবেশী একটি দেশ, নাম নিয়ে যদি বলি যে ভারতীয় মিডিয়া এবং ভারতীয় সরকারের যে ভূমিকা আমরা দেখছি, সেখানে অনেক কিছু দেখলাম যে এই সরকারের বিরুদ্ধে যায় বা আমাদের রাষ্ট্র এবং সরকারের স্থিতিশীলতার বিপক্ষে যায়, এই ধরনের অনেক বক্তব্য, অনেক ধরনের সংবাদ আমরা দেখছি। সম্প্রতি সেনাবাহিনীকে উদ্দেশ্য করে সেখানকার একটা বক্তব্য আমরা ইতিমধ্যে সামাজিক মাধ্যম সহ গণমাধ্যমে দেখলাম। এই বিষয়টি আসলে একটু আলোচনা করতে চাই। আচ্ছা, আমি খুব ছোট করে যদি বলি, কারণ অনেক কিছু হয়েছে কি ভাই, যে পর্যাপ্ত এবং কারেক্ট তথ্য, আমি সঠিক তথ্য মিন করছি, যে এটা যদি না থাকে সবটা নিয়ে কথা বলাটা যথাযথ হয় না। তা যেহেতু সবটা আমাদের নাই, আর এখানে যে অংশের কথা বলছেন ওইখানে তো তথ্য আসে না, আমরা জানি। সুতরাং আমরা জেনারেল কতগুলো কথা বলতে পারি, সেটি হচ্ছে ব্যাপার। তো সেই জায়গায় আমি ছোট ছোট করে 2-3টা করে। প্রথম কথা হচ্ছে আমাদের পাশের যে আধিপত্যবাদী দেশ, আমি যে অপশক্তির কথা বলেছি সেটার সাথে আরেকটা মনে রাখতে হবে, সাম্রাজ্যবাদী দেশ আছে। এরা কিন্তু নানাভাবে আমাদের উপরে আধিপত্য বিস্তার করতে চায়, যার যার স্বার্থ এটা করতে চাইবে। এবং এটা আমরা দেখেছি যে এরা শুধু একটা সময় অর্থনৈতিক স্বার্থ ছিল, আধিপত্য বিস্তারের নানা জায়গা ছিল, এখন তো তারা দেখছি রাজনৈতিকভাবে আধিপত্য বিস্তার করতে চাইছে। যে পাশের দেশের কথা বললেন, আমরা তো জানি যে তাদের কি বলে পররাষ্ট্র মন্ত্রী এসে কিভাবে ইলেকশনে থেকে শুরু করে কি না করে ঠিকঠাক করে আমরা দেখেছি। ওই যে আমাদের এর আগের অনিল বেনের সময় কি কি করছে, এখন কিন্তু ওই সাম্রাজ্যবাদী শক্তি এসে তারা বলছে যে কি কি আমরা করেছি, আরো কি কি করতে পারতাম। তার মানে আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তি তারা রাজনীতি সহ বিভিন্ন জায়গায় যে হস্তক্ষেপ করে এটা আমরা জানি। তা কিন্তু এইটা থেকে সচেতন থেকে আমরা, বাংলাদেশ এক দেশ, নিজের স্বার্থ প্রধান, আমরা সবাই ঐক্যবদ্ধ করে কিন্তু এই পুরো অপশক্তিকে রুখে দাঁড়ানো ছাড়া বিকল্প নাই। এইবার আসি, এটা খুবই ক্ষোভ, দুঃখ এবং আমি বলবো যে খুবই ক্ষুব্ধতার সাথে আমি বলতে চাই যে পাশের দেশ, তার কিছু মিডিয়া এবং অনেক জায়গায় শুরু থেকে অনেক অপপ্রচার করছে। আমরা কিন্তু আমাদের দেশে তো অনেক ঘটনা ঘটেছে, ঘটেনি তা তো না, সেটা একটা ঘটনার পরে ঘটেছে। আমরা বলেছি সরকারকে যে যা প্রকৃত ঘটনা সেটাকে স্বীকার করতে হবে, তথ্য আনতে হবে এবং এক্ষেত্রে জিরো টলারেন্স দেখে, মানে অপরাধী, একটু আগে যে আলোচনা করলাম, অপরাধকে অপরাধ এবং অপরাধীকে অপরাধ হিসেবে চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। এক্ষেত্রে আমি হাইট করব না, কিন্তু অন্য দেশ তার মিডিয়ার থেকে শুরু করে যে ধরনের প্রচার প্রপাগান্ডা করাচ্ছে, এইটার বিরুদ্ধে আমাদের পাল্টা সঠিক তথ্য দিয়ে মোকাবেলা করতে হবে। সেটা আমরা করতে চাই। একই সাথে দেখলাম আমাদের প্রকৃত তথ্য দিতে হবে, তাদের বিরুদ্ধে প্রকৃত তথ্য দিতে হবে। এটা একটা জরুরি কাজ। আর একটা কাজ যেটা বললেন, এটা খুবই আমার বিবেচনা এটা খুবই ভালো ঘটনা ঘটছে না, এইটা নিয়ে আমাদের সবাই সচেতন থাকতে হবে, বিশেষ করে আমাদের সেনাবাহিনী। কারণ নানা কারণে আমরা জানি যে আমরা তো চাই না যে তারা রাজনীতিতে হস্তক্ষেপ করে কিছু করুক। এবারও আমরা যদি বুঝে থাকি, আমাদের সেনাপ্রধান তিনি তো সর্বশেষ বলেছেন যে তিনি চান যে একটা নির্বাচন হোক এবং নির্বাচিত সরকার ক্ষমতায় আসুক। তো আমরা তো চাই যে সেনাবাহিনী সরকার যতটুকু সহায়তা চাইবে সেটুকু করবে, তার বেশি আমরা চাইবো না। এবং এইবার অন্তত পক্ষে তারা মাঠে থাকলেও যে তাদের ক্ষমতার অপব্যবহার তারা করে নাই, এটা তো পজিটিভ। সুতরাং এই জায়গায় নানা জায়গায় যে অপপ্রচারগুলো চলছে, অবশ্যই অন্য দেশ তো কিন্তু যে যা চলছে ইতিমধ্যে প্রমাণিত হয়েছে এটা অপপ্রচার। এবং আমি দেখলাম আমাদের সেনা দপ্তর থেকে যারা যেটা দেয় দিয়ে তারা বিভিন্ন সময় পরিষ্কার করছে। আমি মনে করি যে এটা ভালো পথ এবং সেটা থাকা উচিত। এবং আমরা যাতে করে কখনো
এই কি বলে মিস ইনফরমেশনের মধ্যে কেউ যাতে পড়ে না যাই, তার জন্য আমি মনে করি যে আমাদের রাজনৈতিক কর্মীদের তো মোটেই সচেতন থাকা উচিত। আমি অনুরোধ করব আমাদের মিডিয়ার সচেতন থাকা উচিত। আমাদের এখন কিন্তু সোশ্যাল মিডিয়া একটা বড় ব্যাপার, আমি বলবো যে তাদেরও সচেতন থাকা উচিত। এবং যারা অনেক সময় দেখবেন যে যাদের কথার উপর ওই যে আমরা ওপিনিয়ন হাউস বলি, যে একটা কথার গুরুত্ব আছে, তাদেরকে বিশেষ করে আমাদের সেনাবাহিনী সম্পর্কে অন্যদের অপপ্রচার সে বিষয়ে সতর্ক যেমন থাকতে হবে, যাতে আমাদের দেশের অভ্যন্তরে কোনোভাবেই এই ধরনের অপপ্রচার করে আমাদের যে গণঅভ্যুত্থানের যেটা আমরা সংগঠিত করেছি, যে স্পিরিট, যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, অন্যতম আকাঙ্ক্ষা তো গণতন্ত্র, বৈষম্য মুক্ত তো আরো বড় আলোচনা সুযোগ হয়তো আজকে নাই, হবে না, তা সেইটা যাতে কোনো ক্রমেই কেউ ক্ষতিগ্রস্ত করতে না পারে এবং কেউ যেন আমার পার্ট সচেতন বা অবচেতন মনে না হই, সেইটা আমাদের সচেতন থেকে আমরা কিন্তু সমস্ত অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে, সেটাই আমি প্রত্যাশা করি এবং মনেও করি। যে আমার আসলে সর্বশেষ কোশ্চেন ছিল, আপনি অ্যান্সার দিয়ে দিয়েছেন আগে, তো আমরা শেষ করতে চাই। সুপ্রিয় দর্শক, আপনারা দেখলেন এতক্ষণ পর্যন্ত চ্যানেল জেডের আয়োজনে জেড ফোকাস। আপনাদের সঙ্গে ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সাধারণ সম্পাদক জনাব রহিন হোসেন প্রিন্স। আমরা তার মুখ থেকে আলোচনা শুনলাম। সময়ের স্বল্পতার কারণে আমরা অনেক কিছু শুনতে পারিনি, নিশ্চিত আগামী কোনো অনুষ্ঠানে তিনি থাকবেন আমাদের সঙ্গে। সুপ্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো অতিথির সঙ্গে। সে পর্যন্ত এসে ভালো থাকুন চ্যানেল জেডের সঙ্গে। আল্লাহ হাফিজ।